ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে কিন্তু তখন 4টে অপশন ছিল। একটা অপশন হচ্ছে জমিটাকে পুরোপুরিভাবে এক লক্ষে জমিটাকে কিনে নেওয়া, কিন্তু এটা কিনতে গেলেও দেখা যাচ্ছে যে এতে নানা রকম কোর্ট এবং আরও অন্যান্য সমস্যা হতে পারে, আসতে পারে। তখন ঠিক হলো যে ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে কিন্তু এই 1894 সালে যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের আন্ডারে জমিটাকে অধিগ্রহণ করা যেতে পারে। কিন্তু সেখানে একটা ক্লজ আছে, সেটাকে বলে এমিনেন্ট ডোমেন ক্লজ। এই এমিনেন্ট ডোমেন হচ্ছে অ্যাকুইজিশন করছে, অর্থাৎ গভর্নমেন্ট অধিগ্রহণ করছেন, এখানে কেনা নয়, অধিগ্রহণ করা। এই তফাৎটা আমি এখন আর যাচ্ছি না, যাই হোক। তাই এর একটা অন্যতম বেসিস থাকতে হবে, যে সেটাকে বলে যে পাবলিক পারপাস দেখানো। পাবলিক পারপাস দেখানো অর্থাৎ কিনা যে এই যে জমিটা যে অধিগ্রহণ করা হবে, এর জন্য যে একটা তো কমন পাবলিক ইন্টারেস্ট থাকতে হবে, সেটা কি? যাই হোক, তৃতীয়টা বলা হয়েছিল যে এই যে ক্ষতিপূরণের ব্যাপারটাকে ভালো করে স্টাডি করার জন্যে কিন্তু 3 মাস ধরে একটা সমীক্ষা চালিয়ে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে একটা সমীক্ষা চালিয়ে কার কতটুকু কি প্রাপ্য সেটাকে ডিটারমিন করা, এবং ফোর্থ, টাটাদেরকে বলা যে তোমরা নিজেরাই জমিটা কিনে নাও। এটা শোনা গিয়েছিল যে এই যে পশ্চিমবঙ্গ সরকার যে অ্যাকুইজিশন বলুন বা যাই বলুন, তার জন্য যে টাকাটা তারা বরাদ্দ করেছিলেন, তখনকার মার্কেট রেটে যে জমির যা দাম ছিল তার 3 গুণ দাম অফার করা হয়েছিল, এবং তার সঙ্গে আরও অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা। কেউ কেউ রটিয়ে দিয়েছিল যে পার একরে নাকি 54 লাখ টাকা দেওয়া হচ্ছিল। তাই এই যে মিস ইনফরমেশনের ফলে কারো 54 লাখ আর কারো একটু কম, এই সমস্ত ব্যাপার নিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি হলো, যাতে বোঝা যাচ্ছিল যে জনগণ মনে করছেন যে পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। অর্থাৎ কিনা এখানে যে চক্রান্তটা হয়েছিল, সেই চক্রান্তটা মোটামুটিভাবে সুচারুভাবেই পরিচালিত হচ্ছিল, এবং এটাকে নাম দেওয়া হয়েছিল অনিচ্ছুক চাষিদের বিক্ষোভ। এবং তারপর তো আপনারা সবাই জানি যে কি ঘটেছিল, সেই রাজনৈতিক বিবরণীকে এটাকে ভারাক্রান্ত করতে চাই না। গেজেট নোটিফিকেশন নাম্বার 19 অফ 24 জুলাই 2006, অর্থাৎ 2006 সালে একটা গেজেট নোটিফিকেশনে কিন্তু জমি অধিগ্রহণের নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হলো। সেই যে অধিগ্রহণে বলা হলো 5টা মৌজা থেকে এই 997 একর জমি নেওয়া হবে। বেড়াবেড়ি, গোপালনগর, সিংভেড়ি, বাজেমেলিয়া, খাসের ভেড়ি। ব্যাস, এইটুকুই বাকি ছিল। কারণ বিক্ষোভের অভিমুখ তৈরি করতে গেলে একটা নোটিফিকেশনের দরকার ছিল, সেই নোটিফিকেশনটা এসে গেছে। যখন উদ্ভব হয়ে এই নোটিফিকেশনটাকে সবার স্বাগত জানানোর কথা, তখন কিছু কিছু লোকে বললেন যে তাদের সম্মিলিত জমির পরিমাণ নাকি 400 একর, এই 400 একর ফেরত দিতে হবে। যদিও তথ্য সে কথা বলেনি, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারটাকেই অধিগ্রহণ করলো, বলে এই 400 একর দিয়ে বাকি 600 একরে করুক না। আচ্ছা, রাজনৈতিক দলের কথা অনুযায়ী তো ইন্ডাস্ট্রি চলবে না, হয় তুমি করতে দেবে অথবা করতে দেবে না। আবার এটাও বলা হয়েছিল এই 400 একর টাকা তো ওইখানে নিলে হয়। আচ্ছা, একটা মানুষের হাত এখানে থাকবে, পা ওখানে থাকবে, মাথা এখানে থাকবে, কোমর এখানে থাকবে, এইভাবে হয়? তাদের কি দরকার ছিল এখানে আসা? তারা তো গুজরাটে তো সরাসরি চলেই যেতে পারতেন। এবং গুজরাটের যে গুজরাট থেকে তৈরি হওয়া যে রাজনৈতিক দল, তারা তো চাইছিল যে এই ধরনের গণ্ডগোলটা হোক। শেষ পর্যন্ত আমি আর সেই আলোচনার মধ্যে যেতে চাইছি না যে কীভাবে কী হলো, কিন্তু আজকে যারা শিল্পায়ন কেন হচ্ছে না সেটা নিয়ে কথা বলছেন, তাদের সেই কথা বলার নৈতিক বা আইনগত কোনো ভিত্তি আছে কিনা সেটা তো দেখতে হবে। 4 অক্টোবর 2008-এ টাটারা এই প্রজেক্টের মৃত্যু ঘোষণা করলেন, বললেন যে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অন্যত্র, সিঙ্গুর থেকে কারখানাটা তুলে নেওয়া হবে। তারপর শুরু হলো উল্লাস, কৃষকদের অধিকার সুরক্ষিত হয়েছে। অভিরূপ সরকারদের যে থিওরি
পশ্চিমবঙ্গ তার খাদ্য সংকট এড়াতে পারল। ওদিকে শাঁখ বেজে উঠল সানন্দে। শিল্প কারখানা 85% তৈরি হয়ে যাওয়া, যেখানে ট্রায়াল প্রোডাকশন পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল, সেই টাটা ন্যানো প্রজেক্টের মৃতদেহটাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গুর থেকে সানন্দে। 3300টি ট্রাকে করে এখানকার যে প্রজেক্ট ডিসম্যান্টল করে নিয়ে যাওয়া হলো সানন্দে। বলা হলো যে উত্তরাখণ্ডে যে কারখানা আছে সেখানে তো এমনিতেই পার্টস তৈরি হতো, সেখানে কিন্তু এই অ্যাসেম্বলিংয়ের কাজও শুরু হবে। আর যে মূল কারখানাটা সানন্দে তৈরি হবে। এই সানন্দ কি ছিল? সানন্দ ছিল একটা গোচারণ ভূমি। সিঙ্গুর এবং সানন্দের মধ্যে বিশেষ কিছু, একটা জায়গা ছাড়া বিশেষ কিছু তফাৎ ছিল না। আহমেদাবাদ থেকে 35 কিলোমিটার দূরে ছিল সানন্দ, ছিল কেন, আছে। আর সিঙ্গুর হচ্ছে কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে। সিঙ্গুরের জমি উর্বর, আর সানন্দের জমি কিন্তু সেরকম উর্বর ছিল না। কিন্তু জিআইডিসি, গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তখন থেকে মনে করেছিলেন যে এই জায়গার শিল্প সম্ভাবনা অপূর্ব, এবং তারা কিন্তু টাটাদেরকে কিন্তু তারা লেগেছিলেন। এবং তারা কি কি শর্তে বা কি কি ফেসিলিটিতে টাটাকে সেখানে নিয়ে গেছেন সেটা তো এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের থেকে আরও বেশ কিছুটা কিন্তু লিবারাল শর্তেই। এবং টাটাদেরও তারা ছিল যে ডেডলাইনে তারা ন্যানো গাড়িকে বাজারে নিয়ে আসবেন, তা সেই ডেডলাইনটা রক্ষা করার একটা তাদেরও ছিল। তখন 3টে প্রজেক্ট শুরু হলো। এক হচ্ছে সিঙ্গুর থেকে কারখানাটাকে খুলে সানন্দে পাঠানো, আর 2 হচ্ছে উত্তরাখণ্ডে আপাতত অ্যাসেম্বলিংয়ের কাজগুলো চালিয়ে যাওয়া, ইন অ্যাডিশন টু দি প্রোডাকশন। তখনকার যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন টাটা মোটরসের, রবিকান্ত, তিনি গোটা ব্যাপারটার দেখাশোনা করছিলেন। এবং তিনি পরবর্তীকালে তার নেতৃত্বে যে টাটা মোটরসের একটা কিন্তু বিবৃতি বাজারে আসে, মানে কি মিডিয়াতে আসে, তাতে বলা হয় যে পশ্চিমবঙ্গের সরকারের চেষ্টা সত্ত্বেও যে আন্দোলন যেভাবে যা হয়েছে তাতে সেখানে কারখানা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ সম্ভবত শিল্পটা চাইছেন না, সেই জন্য আমরা এখানে গুটিয়ে নিয়ে এলাম। এই যে এত বড় একটা অপারেশন শুরু হয়ে তারপরে শেষ পর্যন্ত তার অপমৃত্যু ঘটলো, এর জন্য কিন্তু একটা আরবিট্রাল হয়েছিল, এবং সেক্ষেত্রে টাটারা কিন্তু 766 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করতে পেরেছেন। এবং এখন যারা ক্ষমতা আছেন তারা বললেন এটা হচ্ছে তখনকার দিনের সরকারের পাপ, যে 766 কোটি টাকা যে, আচ্ছা আপনারাই বলুন যে এই যে একটা কারখানার জন্য যে এরকম ইনভেস্টমেন্ট হলো এবং তারপর সেটা খুলে না যায়, এতে একটা শিল্প সংস্থার যে যত বড় ক্ষতি হলো সেই ক্ষতিটা কি এমনি মেনে না যেতে পারে? কোর্ট তো যেটুকু যা ফয়সলা করা করে দিয়েছে। 2006-এর হিসাবে তখন অলরেডি ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল 1500 কোটি টাকা। এখনকার দিনে সেটা কত? এই টাকাটা তো মোটামুটি ইনভেস্টমেন্টটা তো মাঠে মারা গেল, জমি তার চরিত্র বদল হয়ে গেল। যেখানে গরু চড়ত সানন্দে সেখানে উঠল শিল্পের চিমনি, আর যেখানে শিল্পের চিমনি তৈরি হয়ে গেছিল সেখানে চড়তে শুরু করলো গরু। টাটারা তো দুঃখ প্রকাশ করেছিলেন যে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও এখানে শিল্পটা নিয়ে আসা গেল না। তা যারা এখন আজকে এই বিভিন্ন ভাতা এবং এই বিনা পয়সার রেশনে যারা আনন্দ করছেন তাদের একটু জেনে রাখা দরকার যে সিঙ্গুরের পরিবর্তে যে সানন্দে যে কারখানাটা যে চলে গেল এবং নামটা যখন টাটা, তা সানন্দে কি কি পরিবর্তন এলো? সানন্দের পরিবর্তন এক কথায় অভূতপূর্ব। শাইনিং গুজরাট
কিন্তু হতে পারল এই টাটা ন্যানো প্রজেক্টের কারণে। এখন সানন্দা হচ্ছে পুনে, চেন্নাই এরপরে তৃতীয় বৃহত্তম অটোমোবাইল হাব, অর্থাৎ গাড়ি তৈরির যে মানে যেখানে গাড়ি তৈরি হয় সেটাকেই বলছে হাব। এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম হাব। এবং এখানে কোন কোন মোটর গাড়ির কারখানা তৈরি হচ্ছে মানে উৎপাদন হচ্ছে? টাটা ন্যানো মোটর তো আছে, JBM এবং ফোর্ড কোম্পানি, বাজারে তো ফোর্ড কোম্পানি গাড়ি আমরা দেখতে পাই। বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছেন আমেরিকার বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে গোটা ভারতের মধ্যে সানন্দ এখন অন্যতম বৃহৎ একটা শিল্পাঙ্গন। এখানে দেখুন, এখানে যে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে তাদের মধ্যে আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোন কোন কোম্পানি কাজ করছে? ক্যাডিলা, নিউরন, টেভা ফার্মার মতো একটা প্রথম সারির যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তারপরে নানা রকম যে কনজিউমার গুডস আছে, কোকা কোলা, নিভিয়া, অ্যাম্বার, প্রোটিন, পার্লে, কোলগেট, নেসলে, মানে অগুন্তি এগুলো তো সিঙ্গুরের পাওয়ার কথা ছিল। ইলেকট্রনিক্সে এখন তো সেমিকন্ডাক্টর চলে এসছে। রিসেন্টলি সেমিকন্ডাক্টর নিয়ে কলকাতায় একটা ঘোষণা করা হয়েছে, কিন্তু অলরেডি আজ থেকে 16 বছর আগে সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে কিন্তু সানন্দে। সেখানে কারা ইনভেস্ট করেছেন? হিটাচি, বশ, তারপরে আরও যে মানে বড় বড় কোম্পানিগুলো সেখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা কারা? এনার্জি অটোমোটিভ সিস্টেম, ইনবিস্কো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অ্যালস্টম ভারত ফোর্জ প্রাইভেট লিমিটেড, বাও স্টিল, এবং মানে যাকে বলে অসংখ্য মানে গোটা জায়গাটা একদম শিল্পে মানে ভরে গেছে। কি কি ফেসিলিটি সেখানে দিচ্ছে? যেখানে চাষ এবং গোচারণের অধিকার চেয়ে টাটাদেরকে বিতরণ করা হলো, সেখানে সেই সানন্দে কিন্তু রোডওয়েজ মানে হাইওয়ে এ সমস্ত নেটওয়ার্ক তৈরি করা শুরু হলো। এয়ার কানেক্টিভিটি হলো মাত্র 35 কিলোমিটার দূরেই তো এয়ারপোর্ট, আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। ওয়াটার কানেক্টিভিটি, সানন্দকে কিন্তু যুক্ত করা হয়েছিল মুন্দ্রা পোর্ট আর ওদিকে কান্ডলা পোর্ট। ভারতের দুটো বিশাল যে পোর্ট তাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো সানন্দাকে। পশ্চিমবঙ্গে তো সেই সম্ভাবনা ছিল, খিদিরপুর ছিল, তারপরে মানে পারাদ্বীপ বলবো না, কিন্তু হলদিয়া তো ছিল। সিঙ্গুর কোন অংশে গুজরাটের থেকে কম ছিল। রেল কানেক্টিভিটির কথা তো বলছি না, সিঙ্গুরেও যা সেটা ছিল সানন্দেও তাই, কিন্তু আমরা নিতে পারলাম কই। এবং সানন্দে যে ফ্যাক্টরি করার জন্য তারা কি কি ইনসেন্টিভ পাচ্ছে? ইনকাম ট্যাক্সের ইনসেন্টিভ পাচ্ছে, তারপরে পরোক্ষ করে ইনসেন্টিভ পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে বলেছিলেন যে এখানে যে কারখানাটা করার জন্যে যে এমিনেন্ট ডোমেইন যে ফ্যাক্টর সেটাকে প্রমাণ করার জন্য তারা বলেছিলেন যে এখানে কারখানা হবে, তাতে মানুষের কর্মসংস্থান হবে, সেই কারণে দিস ইজ আ পাবলিক প্রজেক্ট। কিন্তু দুর্ভাগ্যজনক রায়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেউই কিন্তু পশ্চিমবঙ্গের এই যে যুক্তিটা সেকে স্বীকার করলেন না, বলে দিলেন যে এই জমি অধিগ্রহণ নাকি বেআইনি। সেই জমি সেইভাবেই কিন্তু গেল টাটাদের কাছে সানন্দে, সেক্ষেত্রে কোনো কেসও হলো না, কিছুই হলো না। অর্থাৎ কিনা যে দল গুজরাটে এই কারখানাটাকে নিয়ে গেলেন যাদের সহযোগিতায়, তাদের তো একটা তো বিচার হওয়া উচিত, মানে ইতিহাসের বিচারে দেখা যাবে যে কে কোথায় দাঁড়িয়ে, কাদের মোরাল বা লিগাল পজিশন কাদের কীরকম। 10 বছর কর্পোরেট ট্যাক্সে হলিডে থাকবে সানন্দে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্সটা কারা আদায় করেন? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার নিজে এই ছাড়টা দিচ্ছেন 10 বছর, 100% ফর দি ইনিশিয়াল 5 years and 50% ফর দি নেক্সট 5 years।
কর্পোরেট ট্যাক্স কিন্তু কেন্দ্রীয় কোষাগারে যে একটা বিশাল যে কর আসে তার একটা বিশাল অংশ কিন্তু এই কর্পোরেট ট্যাক্স। 5 বছরের জন্য মুক্ত। শিল্পপতিরা এখানে আসবেন না তো সিঙ্গুরে আসবেন। এবং তারপরে ডিভিডেন্ডের ওপরে এখানে যে ডিভিডেন্ড দেওয়া হবে সেই মানে এখানে কারখানা করলে যে মানুষের যে লভ্যাংশ আসে সেই লভ্যাংশের উপর কোনো রকম ট্যাক্স থাকবে না, অর্থাৎ জিরো ডিভিডেন্ড ট্যাক্স। তো এই হচ্ছে সিঙ্গুরের প্রতি পশ্চিমবঙ্গবাসীর যে ট্রিটমেন্ট, এবং সানন্দের প্রতি গুজরাটের মানুষ, গুজরাটের যে সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সহযোগিতা, তার একটা তুলনামূলক প্রতিবেদন। এবারে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে তারা কি কিছু হারিয়েছেন, না যেটা হয়েছে ঠিকই হয়েছে। মন্তব্য করা থেকে বিরত থাকলাম। প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে বাধিত করবেন। নমস্কার।